আচ্ছা, আমার আওয়াজ আশা করতেছি শোনা যাচ্ছে। আমরা আগের ভিডিও পর্যন্ত হচ্ছে জিঙ্ক এক্সট্রাকশন পড়ছিলাম। আমরা আজকে পড়বো হচ্ছে আয়রন এক্সট্রাকশন। আয়রনটাও একটা মধ্যম সক্রিয় যৌগ, সরি একটা মৌল আর কি। তো আয়রনের যে আকরিক গুলা ছিল আমাদের, মানে ওর ছিল আয়রনের, কি কি ছিল? আপনার তিন রকম পড়ছে আয়রনের ওর। একটা হচ্ছে হেমাটাইট, আর একটা লিমোনাইট, আর একটা হচ্ছে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট ছিল হচ্ছে এইটা, Fe3O4। হেমাটাইট ছিল হচ্ছে এইটা, Fe2O3। আর লিমোনাইট ছিল হচ্ছে এইটা, Fe2O3 × 3H2O। তো এই তিনটা ছিল হচ্ছে আয়রনের ওর বা আকরিক। এই তিনটা থেকে আমরা আয়রনকে এক্সট্রাক্ট করব। আচ্ছা, আমার আওয়াজ যদি আহ একটু আটকা আটকা আসে, সমস্যা মানে একটু নিজ দায়িত্ব ঠিক করে নিও আসলে। আচ্ছা, প্রথমে আমরা যে আকরিক গুলো পাই, প্রথমে তাদেরকে আমরা হচ্ছে ক্রাশ করে নিই। ক্রাশ করার পরে হচ্ছে আমরা চৌম্বকীয় পৃথকীকরণ করার মাধ্যমে আয়রন গুলোকে আলাদা করে রাখি। এরপরে তাদেরকে অক্সাইডে বানাই। তো আমাদের কাছে এখন আয়রনের অক্সাইডটা আছে। এখন এই আয়রনের অক্সাইড গুলোকে আমরা ইউজ করব, করে আয়রনটাকে এক্সট্রাক্ট করব। তার জন্য আমাদের একটা বড় সড়ো, বিশাল বড় একটা মেশিন লাগবে। এটা আসলে চুলার মতো, রান্না করে যে চুলা ইউজ করা হয় সেরকম একটা মেশিন। সেই মেশিনটার নাম হচ্ছে ব্লাস্ট ফার্নেস। নামটা হচ্ছে ব্লাস্ট ফার্নেস, বা বাংলা বলা হচ্ছে বাত্তা চুল্লি। তো আমাদের এই বাত্তা চুল্লিটা দরকার। এটা কিরকম, একটা বিশাল বড়, প্রায় 100 ফুটের বেশি, মানে অলমোস্ট 10 তলা বিল্ডিং এর সমান। হ্যাঁ। তো এটাতে যদি ফিগারটা ড্র করি তাহলে এরকম থাকে আসলে।
বইতে এটা ফিগারটা কিন্তু খুব ভালো মতো ড্র করা আছে, আমি জাস্ট হচ্ছে আমার হাতে যত সিম্পলিফাইড ড্রয়িং করা সম্ভব সেটা ড্র করতেছি। আমি কিন্তু কপি পেস্ট মারছি, হ্যাঁ। তোমরা কিন্তু আর কপি পেস্ট মারতে পারবে না, তোমাদেরকে নিজে থেকে এরকম গোলা গোলা দিয়ে আসতে হবে। সরি। আচ্ছা, এই মোটামুটি হচ্ছে ফিগারটা। এবার আসা হচ্ছে নামগুলা লিখে ফেলি, কোনটা কি জিনিস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাত্তা চুল্লির ফিগারটা, হ্যাঁ, বিশাল বড় একটা মেশিন কিন্তু এটা, অলমোস্ট প্রায় 100 ফুটের বেশি। তো এখানে কি হচ্ছে আসলে, উপরে দেখো একটা মেশিনের মতো দেখানো হচ্ছে যে এখানে, আমি একটু অ্যানোটেশনটা অন করে স্পটলাইট দিই। হ্যাঁ, এই যে এই জায়গাটা হচ্ছে তোমার একটা সিস্টেম যেখানে কাপ এন্ড কোন সিস্টেম বলা আছে। এখান থেকে মেইনলি আকরিকটা নিচের দিকে ড্রপ করতেছে। এটা কেমন সিস্টেম, এটা হয়তো তোমরা আহ দেখে থাকার কথা কখনো। আর আমি একটু জাস্ট আঁকায় দেখানো ট্রাই করি এটা কি জিনিস। কাপ এন্ড কোন বলতে এরকম করে একটা কোন সিস্টেম এরিয়া থাকে, কন্টেইনার থাকে, এটা এরকম দড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকে। উঠতে তো দড়িটা যখন একটা চাকা এরকম ঘুরে আসে, তখন ঘোরার সময় এটা উল্টা হয়ে যায়। উল্টা হয়ে যা যা ছিল ভেতরে এখানে জমা করা, এইসব জমা করা জিনিসটাকে সে ফেলে দেয় নিচের দিকে। এভাবে সে আবার নিচের দিকে নামে, নামতে নামতে আবার একটা গোল চাকা বেয়ে উঠে উপর দিয়ে চলে যায়, আবার তখন উল্টা হয়ে যায়। আবার কিছু একটা কালেক্ট করে, সে কালেক্ট করে
ধরে রাখে, আবার উপর থেকে ওঠে, আবার ফেলে দেয়। এইভাবে বারবার হচ্ছে একবার কাপ আর একবার কোন শেপের হয়ে সে আকরিকটাকে ঢেলে দিচ্ছে। এটাই হচ্ছে কাপ অ্যান্ড কোন সিস্টেম। আচ্ছা, তাহলে উপর থেকে আমাদের এই কাপ অ্যান্ড কোন সিস্টেমের মাধ্যমে আকরিক গুলো কি নিচের দিকে ড্রপ করতেছে। তো এইখানে দেখো একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, এটা বড় সড়ো সিমেন্টের স্ট্রাকচার হইতে পারে, মানে কনক্রিটের স্ট্রাকচার, অথবা ইস্পাত মানে স্টিল দিয়ে তৈরি একটা স্ট্রাকচার হইতে পারে, বিশাল বড়, প্রায় 100 ফুটের মতো স্টিল দিয়ে বানানো একটা স্ট্রাকচার। তাহলে এটা ইস্পাত দিয়ে তৈরি, শতাধিক ফিট মানে 100 ফিট প্লাস লম্বা একটা স্ট্রাকচার, যে ভেতরেরটা, যা ভেতরে পার্ট, এই যে এটা, এই অংশটা, এইগুলো আসলে মাটিতে লেয়ার করে দেওয়া আছে, মানে মাটির একটা লেয়ার দিয়ে এখানে ঢেকে দেওয়া আছে। তাহলে এটা কি, একটা স্টিলের স্ট্রাকচার যার ভেতরে কি মাটির একটা আস্তরণ দেওয়া আছে, মাটি, সয়েল। কারণ মাটিটা হচ্ছে হিট রেজিস্টেন্ট, মানে হিটটা ধরে রাখতে পারে। আকরিক গুলো আসলো, আকরিকের সাথে এখানে কি মিশানো হয়েছে দেখো, এর সাথে কি কোক আর মেন আকরিকটা আবার মিশানো হয়েছে লাইমস্টোন, সরি কি বলে, কোক আর লাইমস্টোনের একটা মিশ্রণ এখানে নেওয়া হয়েছে, আর উপর থেকে আকরিকটা পড়তেছে। আকরিক কারা, আবার আয়রন যে আকরিক গুলা ছিল আর কি। কি কি, Fe2O3 বা Fe3O4, এই যে এইসব আকরিক গুলা উপর থেকে ড্রপ করতেছে। আর এক্সট্রা এগুলো আবার হচ্ছে এক্সট্রা, হ্যাঁ, যে কোক আর লাইমস্টোন হচ্ছে আমার এক্সট্রা। আগে যেরকম আমরা ক্রায়োলাইট বা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাড করতাম, ঠিক এখানে সেম জিনিসটা অ্যাড করা হয়েছে। কি অ্যাড করছে এখানে, কোক আর লাইমস্টোন, এখানে মেশানো আছে কোক আর লাইমস্টোন। তো উপর থেকে আকরিক পড়বে, কোক আর লাইমস্টোন আছে, নিচ থেকে হিট দেওয়া আছে, দেখো হিটটা কত, 1500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হিট নিচে, কিন্তু হ্যাঁ নিচে টেম্পারেচারটা অনেক বেশি। কথা হচ্ছে টেম্পারেচারটা বাড়তেছে কিভাবে, কি এমন আসতেছে যেটা বড় হচ্ছে টেম্পারেচার। এই যে দেখো এখানে একটা চাকার মতো দেখানো হচ্ছে, 2 ইয়ার বলতেছি আমরা এটাকে, 2 ইয়ার বলতেছি চাকা। এটা একটা গোল, মানে কি বলে, সার্কুলার অরিফিসের মতো, মানে গোলাকার ছিদ্রের মতো আসলে। এখানে হট ড্রাই এয়ার, মানে শুষ্ক কিন্তু উত্তপ্ত বাতাস এদিক থেকে প্রবেশ করানো হয়। আর ইনসার্টেড, শুকনা মানে পানি থাকবে না, যেখানে জলীয় বাষ্প থাকবে না, শুকনা বাতাস এবং অতিমাত্রায় উত্তপ্ত বাতাস, হট অ্যান্ড ড্রাই এয়ার আর ইনসার্টেড থ্রু দিস পাইপ। এটা নাম হচ্ছে 2 ইয়ার। তো এই কারণে 2 ইয়ারতে যখন বাতাসটা ঢোকে এখানে, তখন এই অংশটা টেম্পারেচারটা কি হয়, অনেক বেড়ে যায়। টেম্পারেচারটা বেড়ে গেলে ভেতরে যে আমার কার্বন ছিল, মানে কোক ছিল, এই কোকটা আস্তে আস্তে জারিত হবে। কোকটা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। কার্বন ডাইঅক্সাইডটা আরো কোকের সাথে রিয়াকশন করে কার্বন মনোক্সাইড তৈরি করবে। এই কার্বন মনোক্সাইডটা কার্বন রিডাকশন করতে পারে। এই যে আমরা একটু আগে বলছিলাম যে আমরা কার্বন রিডাকশন করে থাকবো। কি হলো, একটু দাঁড়াও। হ্যাঁ, তো আমরা হচ্ছে কার্বন রিডাকশন করবো কার্বন মনোক্সাইড দিয়ে। তো কার্বন মনোক্সাইড গুলো কি করবে, আয়রনের যে অক্সাইড ছিল Fe2O3, এগুলাকে আস্তে আস্তে রিডাকশন করে ফেলবে। তাহলে কি তৈরি করবে আসলে, এখান থেকে আয়রন তৈরি হবে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সেই সাথে আমার যে লাইমস্টোন ছিল ক্যালসিয়াম কার্বনেট, এটাকেও তো হিট দিলে সে ভেঙে যায়। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে যখন তুমি হিট দিচ্ছ, এই যে হিট কিভাবে আসতেছে, 2 ইয়ার থেকে, হিটটা দিলেও ভেঙে যাবে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলবে। তাহলে দেখো এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস, এই যে বাই প্রোডাক্ট বেশ কিছু গ্যাস তৈরি হলো আমার, এই গ্যাসগুলোকে তো আগে বের করতে হবে। তো এই গ্যাসগুলো কি হবে, এই সাইডে সাইডে উপর দিকে উঠবে আস্তে আস্তে, উপর দিকে উঠে এই যে এখানে একটা পাইপ আছে, এই পাইপ দিয়ে কি গ্যাসগুলো বের হয়ে যাবে। তাহলে আমার এখানে গ্যাসটা বের হয়ে গেল, তো আমার এখানে কার্বন ডাইঅক্সাইড নাই, এটা নাই, কার্বন মনোক্সাইড নাই, এগুলো কিচ্ছু নাই। তো আমার হাতে এখন আছে কি কে, আমার কাছে আছে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এই বেচারা আমার আছে। সেই সাথে অনেক সময় কিছু বালি থাকে, হ্যাঁ, এই ক্যালসিয়াম কার্বনেট বা কোক যখন তুমি ইউজ করো না, এর সাথে অনেক সময় কিছু বালি চলে আসে বা আকরিকের সাথে। তো এই ক্যালসিয়াম অক্সাইড আর কিছু বালি, সিলিকন ডাইঅক্সাইড হিটের কারণে রিয়াকশন করে ক্যালসিয়াম সিলিকেট তৈরি করে। এই ক্যালসিয়াম সিলিকেটটা হচ্ছে এইখানে এসে জমা হয়, হয়ে 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 এই দিক থেকে বের হয়ে যায় স্ল্যাগ হিসাবে, এটাকে বলে ধাতু মল বা স্ল্যাগ।
এইটা কি হয়, এদিক থেকে এই উপরে পাইপ দিয়ে বের হয়ে যায়। আর লোহা তো অনেক ভারী, সো লোহা কি হয়, একদম নিচের দিকে ড্রপ করে চলে আসে। লোহাটা হচ্ছে এদিক থেকে গলে 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 করে নিচের দিকে এখানে জমা হবে। এটা হচ্ছে আমার হচ্ছে মোল্টেন লোহা, যেটা আমরা এই পাইপ থেকে বের হইতে দেখবো। তাহলে আমরা উপরের পাইপ থেকে হচ্ছে ধাতু মল পাচ্ছি, নিচের পাইপ থেকে হচ্ছে কি লোহা পাচ্ছি। কেন নিচের পাইপ থেকে লোহা পাচ্ছি না, লোহাটা হচ্ছে ভারী, ডেন্সিটি অনেক বেশি। তোমরা জানো লোহার ডেন্সিটি হচ্ছে কত, 7,800 এর মতো, এত কেজি পার মিটার কিউব। তো লোহাটা যেহেতু ভারী, যার ফলে ওটা এই পুরা আমার স্ট্রাকচার থেকে নিচে জমা হয়। আর স্ল্যাগ যেহেতু একটু হালকা, যার ফলে এটা উপরের পাইপ থেকে বের করে আনা যায়। পরবর্তীতে লোহাটা ঠান্ডা হয়ে আহ অন্যান্য আরো কিছু স্টিল বা ক্রোমিয়াম বা কার্বন এসব মিশাই টিশাই আমরা আহ কাস্ট আয়রন বা যেটা বানাতে চাও আর কি, সেটা বানাতে পারবা এই লোহা থেকে। এটা ছিল হচ্ছে বাত্তা চুলের পুরা প্রসেসটা আর কি। তোমরা যারা শুনতেছো আর কি ভিডিওতে, তোমরা দরকার হলে আরেকবার রিপিট করে দেখবা আমি কি কি বলতেছি। আচ্ছা, আমি ড্রয়িংটা ক্লিয়ার করে দিলাম, এটা অফ করে দিই। হ্যাঁ, তাহলে আশা করি প্রসেসটা তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে এই যে কাপ অ্যান্ড কোন সিস্টেম থেকে আকরিকটা নিচের দিকে ড্রপ করে। এই আকরিকের সাথে আমরা কিছু এক্সট্রা ম্যাটেরিয়াল মিশাইছি, সেই এক্সট্রা ম্যাটেরিয়াল কারা, এটা হচ্ছে কোক কার্বন আর হচ্ছে কি লাইমস্টোন, মানে কার্বন আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা মিশানো হয়েছে আগের মতো রিজন, তাপমাত্রা কমানোর জন্য। তাহলে কাপ অ্যান্ড কোন সিস্টেম থেকে আকরিক গুলো পড়বে নিচের দিকে, আর পাশ থেকে 2 দিয়ে এই যে এই পাইপ থেকে আমরা খুবই গরম বাতাস, শুকনা এবং গরম বাতাসকে এখান থেকে ইনসার্ট করব। বাতাসটা এখানে ঢুকবে, বাতাস ঢোকার পরে প্রথমে এই যে কোক কার্বন ছিল এটাকে অক্সিডাইজ করবে। কোক কার্বনটা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে, কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি করবে, যেটা উপর দিকে উঠে এই পাইপ দিয়ে বের হয়ে যাবে। সেই সাথে লাইমস্টোনকে যখন তুমি হিট দিচ্ছ, লাইমস্টোন কি হবে, ভেঙে যাবে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এই কার্বন ডাই অক্সাইডটা আবার এদিক থেকে বের হয়ে চলে যাবে। আর সেই সাথে যে Fe2O3 মানে আকরিকটা পড়ছিল, এই আকরিকটা কি করবে, ওই যে তোমার কোকের যে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো বা কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে ওটার সাথে রিয়াকশন করে কার্বন রিডাকশন হবে, কার্বন রিডাকশন হয়ে আয়রন থাকবে নিচের দিকে, আর হচ্ছে এক্সট্রা যে গ্যাসটা তৈরি হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস, সেটা এই পাইপ দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা, তো এই যে এক্সট্রা ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছিল আমার, সেই ক্যালসিয়াম অক্সাইডটা আকরিকের সাথে থাকা বালি সিলিকন ডাইঅক্সাইডের সাথে মিশে ক্যালসিয়াম সিলিকেট মানে ধাতু মহল হিসাবে এই পাইপ দিয়ে বের হয়ে চলে যাবে। আর আমার মেইন ধাতু লোহা এটা নিচে জমা হবে এই সাইড দিয়ে, এদিক থেকে পাইপ দিয়ে আমরা বের করে দিতে পারবো। এটাই হচ্ছে ব্লাস্ট ফার্নেসের পুরো প্রসেসটা, সিম্পলিফাইড প্রসেস, এটা কিন্তু আরো কমপ্লেক্স, আমি জাস্ট সিম্পলিফাইড করে বোঝাচ্ছি। তাহলে আমরা যদি ফুল প্রসেসটা আবার লেখা শুরু করি। আচ্ছা, এই প্রসেসটা কিন্তু ওই যে অন্যান্য 3টা প্রসেস হওয়ার পরে, আগে যে 3টা সিস্টেম ছিল, ক্রাশিং, তারপরে কনডেনসেশন, আর হচ্ছে আহ তাপ জারণ বা ভস্মীকরণ বা এটা যেটাই বলো, এগুলা হওয়ার পরে আকরিক যেটা আসে সেটা, তারপরে যে ভস্মীকৃত আকরিকটা প্রথমে কি কাপ অ্যান্ড কোন সিস্টেম থেকে ভেতরে প্রবেশ করবে। কাপ ও কোন পদ্ধতিতে বাত্তা চুলি বা ব্লাস্ট ফার্নেসে
প্রবেশ করানো হয়। বিগলন বা স্মেল্টিং এর জন্য আকরিকের সাথে কোক কার্বন এবং চুনা পাথর মেশানো হয়। কথা হচ্ছে বিগলন কি বা বিগালক কি, এটা আমরা একটু পরে গিয়ে সংজ্ঞাটা পড়বো। হ্যাঁ, আপাতত ওইদিকে যাচ্ছি না, লিখে রাখো জাস্ট। টুইয়েট দিয়ে শুষ্ক উত্তপ্ত বাতাস প্রবেশ করিয়ে প্রথমে কার্বন, ব্র্যাকেট লাগো কোক, মানে কোক কার্বন জারিত হয়, মানে অক্সিডাইজ হয়, এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। উৎপন্ন কার্বন ডাই অক্সাইড আরো মানে এক্সেস কোকের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করে। এই কার্বন মনোক্সাইড দিয়ে আয়রন আকরিক Fe3O4 বা Fe2O3 বিজারিত হয়, মানে রিডাকশন হয় এদের। বিজারিত হয় মানে রিডাকশন হয়, এবং আয়রন ধাতু তৈরি হয়। উৎপন্ন ধাতু ভারী, রো কিন্তু অনেক বেশি, ভারী হওয়ায় সবার নিচের পাইপ দিয়ে, সর্বনিম্নের পাইপ দিয়ে বের করে আনা হয়। সেই সাথে ক্যালসিয়াম কার্বনেট তাপের কারণে ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ক্যালসিয়াম অক্সাইড তখন খনিজ মল, খনিজ মল বা ইমপিউরিটি, মানে যেটা বালি বা যেসব কিছু থাকে আর কি উল্টা পাল্টা, ইমপিউরিটি এর সাথে মিশে, আচ্ছা, এর সাথে বিক্রিয়া করে। বিক্রিয়াটা লিখে রাখো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস সিলিকন ডাই অক্সাইড থেকে ক্যালসিয়াম সিলিকেট বিক্রিয়া করে ধাতু মল বা স্ল্যাগ। খনিজ মল আর ধাতু মল কিন্তু আলাদা। খনিজ মল মিনারেলের সাথে থাকে, খনিজ সাথে থাকে। আর ধাতু মল থাকে হচ্ছে এক্সট্রা যে জিনিসটা ধাতুর সাথে তৈরি হচ্ছে, এটা হচ্ছে ধাতু মল, এক্সট্রা জিনিস। ধাতুর সাথে তৈরি হলে ধাতু মল, আর খনির সাথে থাকলে সেটা হচ্ছে খনিজ মল। যেরকম সিলিকন ডাই অক্সাইডটা খনির সাথে ছিল, এটা হচ্ছে খনিজ মল। আর ক্যালসিয়াম সিলিকেটটা কি,
এই আয়রনের সাথে তৈরি হচ্ছে না আবার, তাই এটা হচ্ছে কি ধাতু মল। ধাতু মল হিসাবে বা স্ল্যাগ হিসেবে বের হয়। স্ল্যাগটা হালকা, তাই উপরের পাইপ থেকে বের করে নেওয়া হয়, ওটাই লিখলাম না। উৎপন্ন সকল গ্যাস, মানে যেসব গ্যাস কার্বন ডাইঅক্সাইড বলো, কার্বন মনোক্সাইড বলো, বা আরো যেসব গ্যাস তৈরি হচ্ছে এগুলা বের হয়ে যাবে। উৎপন্ন সকল গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এছাড়া অনেক সময় নাইট্রোজেন গ্যাস থাকে, অক্সিজেন গ্যাস থাকে, এই গ্যাসগুলা উপরের পাইপ দিয়ে বের হয়। এই ছিল হচ্ছে আমাদের লোহার প্রসেসটা। এবার আসলে হচ্ছে রিয়াকশন গুলো যদি লিখে দিই, তাহলে প্রথমে কোক কার্বন জারিত হবে, অক্সিডাইজ হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এই কার্বন ডাইঅক্সাইডটা অতিরিক্ত কোকের সাথে রিয়াকশন করে কার্বন মনোক্সাইড তৈরি করে। এই কার্বন মনোক্সাইড গিয়ে আকরিকের সাথে অ্যাড হয়, হয়ে আয়রনকে ফ্রি করে দেয় আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। সেই সাথে আমাদের ক্যালসিয়াম কার্বনেট ছিল, এইটাও 2 ইয়ার হিটের কারণে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলে। এই উৎপন্ন সকল কার্বন ডাইঅক্সাইড কি উপরের পাইপ দিয়ে বের হয়ে যাবে। আর ক্যালসিয়াম অক্সাইড এতে তৈরি হলো, এই ক্যালসিয়াম অক্সাইডটা খনিজ মল সিলিকন ডাইঅক্সাইডের সাথে মিশে ক্যালসিয়াম সিলিকেট হিসাবে বের হয়ে আসবে। এই তো রিয়াকশন। কি এমন কঠিন ছিল, যত্ন ছিল রিয়াকশন, অনেকে ভয় পায় কিন্তু এটা পড়তে, বা এটা কিন্তু আসলে খুবই সহজ যদি সহজ করে পড়া হয়। এই হচ্ছে আয়রন এক্সট্রাকশনের বাতাচুলি রিয়াকশন। এবার কথা হচ্ছে আমরা একটু আগে বিগলন নামে একটা নতুন টার্ম শিখছি না, বিগলন। বিগলনটা কি জিনিস সেটা একটু জানতে হবে। স্মেল্টিং। স্মেল্টিং বলতে বোঝা হচ্ছে খনিজ মল অপসারণ করার প্রক্রিয়া, মানে যে ইমপিউরিটি গুলো ছিল সেই ইমপিউরিটি কে বের করে দেওয়ার প্রক্রিয়া, খনিজ মল অপসারণ করার প্রক্রিয়া। তাহলে বিগালক কি হবে বা স্মেল্টিং এজেন্ট কি হবে? স্মেল্টিং এজেন্ট এটা হচ্ছে কার্বন বিজারণের খনিজ মল অপসারণ করতে যেটা যোগ করা হয়। খনিজ মল অপসারণ করতে যা যোগ করা হয় বা যেটা অ্যাড করা হয়েছিল এক্সট্রা করে, যেরকম বাতাচুলিতে কি আমরা কোক আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট অ্যাড করছিলাম, এগুলো হচ্ছে বিগালক। আচ্ছা, এই বিগলনটা কিন্তু অনলি কার্বন রিডাকশনের জন্য প্রযোজ্য। অনলি কোন প্রসেস? কার্বন রিডাকশনের ক্ষেত্রে প্রযোজ্য, মানে যেগুলো মধ্যম সক্রিয় ধাতু এদেরকে এক্সট্রাক্ট করতে আমরা এটা ইউজ করে থাকি, কার্বন রিডাকশনের জন্য প্রযোজ্য এটা। খনিজ মল যদি, মানে খনিজ মল আর কি, যেটা আমাদের খনির সাথে থাকতো, এটা যদি অ্যাসিডিক হয়, তাহলে অ্যাসিডের সাথে যেহেতু বেস রিয়াকশন করে, তাই আমরা হচ্ছে বিগালককে ক্ষারীয় বানাই দিব। বিগালক হবে বেসিক মানে ক্ষারীয়, যেরকম বিগালককে ক্যালসিয়াম অক্সাইড। আর যদি খনিজ মল বেসিক হয়, মানে খনিজ মলে ক্ষারীয় হয়ে গেছে, তাহলে বিগালক আমরা অ্যাসিডিক লাগাবো, বিগালক অ্যাসিডিক লাগাবো, যেরকম হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। তার মানে আমার কি, বিগালকটা হচ্ছে খনিজ মলকে বের করতে ইউজ করা হয়। তাহলে আমরা বলতে পারি বিগালক প্লাস খনিজ মলের সাথে রিয়াকশন হয়, রিয়াকশনে কি তৈরি করে আমার, ধাতু মল তৈরি করে বা স্ল্যাগ তৈরি করে।
এটা হচ্ছে ফিকালকের বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আমরা খুবই ছোট্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কপার এক্সট্রাকশন। এটা লাগবে না, বাট জাস্ট এমনি জেনে রাখার জন্য ভালো আর কি, কারণ কখন কি আসে বলা যায় না কোথায়। তো হেডলাইন দেওয়া হচ্ছে কপার এক্সট্রাকশন। কপারটা যেহেতু খুবই কম সক্রিয় ধাতু, তাই আমরা কপারকে কিভাবে করি? সেলফ রিডাকশন, বা নিজের জিনিস দিয়ে নিজেকে রিডাকশন করতে হবে। সেলফ রিডাকশন করা কপারের ক্ষেত্রে ওই আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, ভস্মীকরণ করা, এসব হাবিজাবি করার পরে আমরা কি করব? সেলফ রিডাকশন করবো কপারের। সেলফ রিডাকশনটা আসলে সহজ করে বলতে গেলে উত্তপ্ত করলেই হয়, উত্তপ্ত করলেই চলে। হ্যাঁ, আর বেশি কিছু করার দরকার হয় না, খুবই সোজা জিনিস। জাস্ট এটাকে গরম করবো, তাহলে হয়ে যাবে। এক্সাম্পল কি? কপার আকরিক কি ছিল? কপার পাইরাইটস। CuFeS2 ছিল কপার পাইরাইটস, কপারের আকরিক। প্রথম ভিডিওতে বলছিলাম কপার আকরিক হচ্ছে কপার পাইরাইটস। এটারে গরম করতে হবে। গরম করা মানে কি? অক্সিজেনের উপস্থিতিতে আগুন ধরানো। এই যে আগুন ধরাইলাম, তাহলে কি হবে? কপার সালফাইড হবে, Cu2S। আয়রনের অক্সাইড তৈরি হবে, প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। তাহলে কপার পাইরাইটসকে ফার্স্টে আমি কি করলাম? আগুন ধরাইলাম বা গরম করলাম, উত্তপ্ত করলাম। হিট দিলে তাহলে কি হবে? কপার সালফাইড, আয়রন অক্সাইড আর হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে। এখন এর সাথে কিছু খনিজ মল থাকতে পারে, যে খনিজ মলটাকে আমরা কি হিসেবে চিনি? সিলিকন ডাইঅক্সাইড। তাহলে এই যে আয়রনের আকরিক, এই যে এটা এফিও, সরি, আয়রন অক্সাইড, এটা হচ্ছে খনিজ মলের সাথে রিয়াকশন করে ধাতু মল তৈরি করবে, ফেরাস সিলিকেট। এটা তৈরি করে ধাতু মল হিসাবে কি প্রিসিপিটেট করবে, অদক্ষেপ করবে, ধাতু মল তৈরি হলো এটা। সালফার ডাইঅক্সাইড গ্যাসটা বের হয়ে যাবে, সহজ কথা। আর যে আমার কপার সালফাইড তৈরি হয়েছে, এটাকে আমরা কি করব? অক্সিডাইজ করব, মানে আগুন ধরাবো। এটাকে বলা হচ্ছে তাপ জারণ। উত্তপ্ত করা বলতে কি আসলে তাপ জারণ বলা হচ্ছে এটাকে। তাহলে কি হবে? কপার আলাদা হবে, আর আবার সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। এই সালফার ডাইঅক্সাইড আবার বের হয়ে যাবে বাতাসে। আর এই যে কপারটা তৈরি হলো এখানে, এই কপারটা অলমোস্ট 98% মতো পিওর। সম্পূর্ণ পিওর না, 98% মতো পিওর থাকে। এই কপারটাকে বলা হচ্ছে ব্লিস্টার কপার। এটার নাম হচ্ছে ব্লিস্টার কপার। তাহলে ব্লিস্টার কপারের পিউরিটি কত? 98%-এর মতো। তো এই কপারটাকে আরো পিওর করতে হবে। সেই পিওর করার জন্য আমাদের বেশ কিছু প্রসেস আমরা একটু পরে গিয়ে শিখবো, পরের ভিডিওতে। তাহলে এই যে আমার কপারটা আলাদা হয়ে গেল এই প্রসেসের মাধ্যমে। এটা কোনো মানে ছবি টবি আসলে নাই, কোথাও পাওয়া যায়নি ছবি, কারণ এটা জাস্ট একটা পাত্র না হয় বড় সড়ো ট্যাঙ্কের মতো, সেখানে জাস্ট আগুন ধরানো হয়, সহজ কথা। আগুন ধরে একটু পরপরই দেখা যায় কিছুক্ষণ পরে কভার তৈরি হয়ে গেছে। আর কিছু ধাতু বল তৈরি হয়েছে, এটাকে পরবর্তীতে আলাদা করে নেওয়া হয়। আচ্ছা, তাহলে কভারের ক্ষেত্রে আমরা কি করি? সেলফ রিডাকশন করে থাকি। আচ্ছা, আমি যা যা বলতেছি এটা একটু লেখো তো। কপারের প্রধান আকরিক কপার পাইরাইটস, সংকেত হচ্ছে CuFeS2। এটা আমি লিখতেছি না, তোমরা লেখো। কপারের সংকেত হচ্ছে কপার আকরিকের সংকেত হচ্ছে CuFeS2, কপার পাইরাইটস। আকরিককে বাতাসের উপস্থিতিতে মানে অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করা হলে, এবার আগুন ধরানো হলে কপার সালফাইড, আয়রন অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। আয়রন অক্সাইড পরবর্তীতে খনিজ মল সিলিকন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে, বিক্রিয়া করার ফলে তৈরি হয় হচ্ছে FeSiO3, আয়রন সিলিকেট বা ফেরাস সিলিকেট, যা ধাতু মল হিসাবে অধঃক্ষিপ্ত হয়। অতঃপর উৎপন্ন কপার সালফাইড, যে কপার সালফাইড পুনরায় অক্সিজেনের সাথে রিয়াকশন করে এবং কপার ধাতু হিসাবে তৈরি হয় বা জমা হয়, এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। উৎপন্ন সালফার ডাইঅক্সাইড গ্যাস পরবর্তীতে বাতাসে পাইপ দিয়ে বের হয়ে যায়। এই প্রসেসে উৎপন্ন কপার 98%-এর মতো বিশুদ্ধ থাকে।
এই কপারকে বলা হচ্ছে ব্লিস্টার কপার। পরবর্তীতে এটাকে পুনরায় বিশুদ্ধ করে ব্যবহার করা হয়। এটা একটু নিজের মতো করে বাংলা ভাষায় লিখে ফেলবো। আচ্ছা, এটা হচ্ছে কপার এক্সট্রাকশন প্রসেস। আপাতত এই ভিডিওতে আমরা এইটুকুই শিখবো। পরবর্তী ভিডিওতে আমরা ধাতুকে আরেকটু আরেকটু এক স্টেপ আগাবো সামনের দিকে। ধাতুকে কিভাবে বিশুদ্ধ করতে হয়, ধাতুকে আমরা ক্ষয় রোধ করা হয়, এটা আমরা পরবর্তী শিখবো। আর দুইটা ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো।